আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে ৭৭ নম্বর পৃষ্ঠা থেকে ৮০ নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে প্রত্যেকটা ছক আমরা পূরণ করব এবং কিভাবে পূরণ করবা সেটা দেখে দিচ্ছি এবং উত্তরগুলো কি হবে সেটা দেখে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে দেখো যে ছক ১ পরিবর্তন শনাক্তকরণ ও তার পক্ষে যুক্তি। তো বাম পাশে দেওয়া আছে পরীক্ষণ, এগুলো হচ্ছে পরীক্ষণের নাম, যেমন হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ। ঠিক আছে? বা লেবুর রস যোগ করায় চায়ের অর্থাৎ লিগারের রঙের পরীক্ষণ এটা। এবং তারপরে আচ্ছা, এই দুটাই রয়েছে, এই দুটা পরীক্ষণ আমাদেরকে করতে হবে। এবং এই পাশে রয়েছে পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি। ঠিক আছে? এই যে হলুদ চুন বা লেবুর রসের পরীক্ষণ করার ফলে যে পরিবর্তন হয়েছে এটার নামটা কি এবং এর পক্ষে যুক্তি মানে ব্যাখ্যাটা কি সেটা আমাদেরকে ডান কলমে লিখতে হবে। ঠিক আছে? তো চলো আমরা কথা না বলে আনসারটা দেখা যাক। তো এখানে আনসারটা দেখো যে হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ। তো পরিবর্তনের নাম কি হবে? রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে? আর যুক্তি কি? এর পক্ষে আমাদেরকে যুক্তি দিতে বলা হয়েছে। তো যুক্তিটা হচ্ছে লেবুর রসে অর্থাৎ সাইট্রিক অ্যাসিড থাকে যা অম্লীয় চুন অর্থাৎ সিএও অর্থাৎ ক্ষারীয় হলুদ হলো এক ধরনের নির্দেশক। হলুদ ক্ষারীয় মাধ্যমে লাল হয়, হলুদের মধ্যে ক্ষারীয় চুন দিলে হলুদ, এইচ ত্যাগ করলে লাল হয়। ঠিক আছে? তো যা হোক, তারপর আর বাকি অংশ রয়েছে এখানে দেখো। ঠিক আছে? হয়ে যায়, লাল হয়ে যায় আর কি। তো এখন এই ক্ষারীয় লাল দ্রবণের মধ্যে লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড দিলে সাইট্রিক অ্যাসিড চুনের সাথে বিক্রিয়া করে চুনকে প্রশমিত করে। দ্রবণের ক্ষার না থাকায় হলুদ আর লাল হবে না। হলুদ তখন কি এইচ গ্রহণ করায় পুনরায় হলুদ রঙের হয়ে যাবে। এই হয়ে যাবে পর্যন্ত এই পর্যন্ত দিবা। ঠিক আছে? মানে ব্যাখ্যাটুকু বা যুক্তিটুকু, আর বেশি লেখার দরকার নেই। তো তারপর দেখো, তারপর একটা আমাদের দেওয়া আছে লেবুর রস যোগ করায় চায়ের লিগারের রঙের পরীক্ষণ। এটা যদি আমরা করি তাহলে কি হবে দেখো, পরিবর্তনের নাম কি হবে এবং যুক্তিটা কি হবে। ঠিক আছে? তো চলো আনসারটা যদি আমরা একটু দেখি যে লেবুর রস যোগ করায় চায়ের লিগারের রঙের যে পরিবর্তন সেটা হচ্ছে যে তোমাদের রাসায়নিক পরিবর্তন এটাও হবে। ঠিক আছে? এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে। এবং উত্তরটা যদি দেখি যে যুক্তিটা যে চায়ের মধ্যে অর্থাৎ থিরুবিগনস, ঠিক আছে, নামক কালো বাদামি কণা থাকে। তো এটি এক ধরনের নির্দেশক। তো লেবুর রস যোগ করলে চায়ের অম্লতা কি বৃদ্ধি পায়। অম্লতা বৃদ্ধি পেলে কি থিরুবিগনস এইচ গ্রহণ করে তার রঙকে হালকা করে ফেলে। ঠিক আছে? যেহেতু এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া এইচ গ্রহণ ঘটে এবং হালকা রঙকে কি করে পুনরায় সহজে গাঢ় রঙে ফিরিয়ে আনা যায় না, তাই এটি ভৌত পরিবর্তন, একটি রাসায়নিক পরিবর্তন। তো এই কথাটুকু তুমি হচ্ছে এখানটায় এই ছকের মধ্যে লিখে দিবা। তো তারপর দেখো আমাদেরকে ৭৮ নম্বর পৃষ্ঠায় যেগুলো দেওয়া আছে দেখো, কিছু ছক দেওয়া আছে এবং বেশ কিছু ছক এখানে দেওয়া আছে ৭৮ এবং ৭৯ নম্বর পৃষ্ঠায়। সেটা হচ্ছে যে মৌলের নাম ও প্রতীক। এগুলো হচ্ছে মৌলের নাম। ঠিক আছে? মৌলের নাম হচ্ছে যেন ফ্লোরিন এফ। ঠিক আছে? এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে ৯। তো ইলেকট্রনিক বিন্যাসগুলো তোমাদেরকে ডান কলমে লিখতে হবে। ঠিক আছে? যেমন পটাশিয়াম আছে কে, তারপর সংখ্যা আছে ১৯। ঠিক আছে? তারপর রয়েছে যেমন কুমিয়াম রয়েছে সিআর। ঠিক আছে? কপার রয়েছে সিইও। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদেরকে ইলেকট্রনিক যে বিন্যাস রয়েছে সেগুলো লিখতে হবে। তো আনসারটা যদি আমরা দেখি ইলেকট্রনিক বিন্যাসের, এখানে খেয়াল করো প্রথমটা ফ্লোরিন এফ, তাই না? তো ইলেকট্রনিক বিন্যাস দেখো, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৯, এর কেন্দ্র ৯টি প্রোটন এবং ১০টি নিউট্রন থাকে। এর ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে কি 1s2 2s2। ঠিক আছে? P5। ঠিক আছে? প্রথম কক্ষপথে শুরু 1s সম্ভাব্য, এস এর সর্বোচ্চ 2টি ইলেকট্রনিক থাকতে পারে। তো দ্বিতীয় শক্তি স্তরে কি থাকে? এস এবং পি সম্ভাব্য। তো দ্বিতীয় শক্তিধরী সর্বোচ্চ 8টি। ঠিক আছে? 8টি থাকবে আর কি, ইলেকট্রনিক থাকতে পারে আর কি। তো এই কথাটুকু তুমি হচ্ছে লিখে দিবা। তো তারপরে আমাদেরকে যেটি দেওয়া আছে পটাশিয়াম দেওয়া আছে কে, তাই না? সংখ্যা হচ্ছে ৯, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৯। দুঃখিত, ১৯ হবে। পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৯। এটার যে পটাশিয়ামের যে ইলেকট্রনিক বিন্যাস সেটা আমাদেরকে কি হবে? তো চলো আনসারটা দেখা যাক। ইলেকট্রনিক বিন্যাসের কি হবে দেখো, পটাশিয়াম পারমাণবিক সংখ্যা ১৯, অর্থাৎ প্রোটিন ১৯টি থাকে, তো নিউট্রন থাকে 20টি। ইলেকট্রনিক বিন্যাস হলো কি 1s2। ঠিক আছে? 2s2 এবং কি 2p6 এবং কি 3s2 এবং কি 3p6 এবং কি 4s1। তো তৃতীয় কক্ষপথে এসপি এবং ডি হতে পারে এবং এর সর্বোচ্চ 2টি, পিতে 6টি এবং ডিতে সর্বোচ্চ 10টি ইলেকট্রনিক থাকতে পারে। ঠিক আছে? এবং তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রনিক থাকতে পারে, কিন্তু কে এর ইলেকট্রনিক অর্থাৎ 3ডিতে না গিয়ে 4s যে যায়। এর কারণ হলো কি এস ইজ ইকুয়াল টু 0 এবং পি ইজ ইকুয়াল টু 1, ডি 2 ধরে যার মান কমে তাতে ইলেকট্রনিক্স আগে যাবে। ঠিক আছে? তো 3d ইজ ইকুয়াল টু 3 + 2 অর্থাৎ 5 হবে এবং 4s
4+0 অর্থাৎ 4 হবে। তাই যেহেতু 4s এর মান 3d হতে কম, তাই কে আর ইলেকট্রনিক 3d থেকে প্রথমে না গিয়ে 4s এ যাবে আর কি। আর চিত্র আঁকতে পারো। তো এটা হচ্ছে আমাদের পটাশিয়ামটা। তারপর দেখো আমাদের ক্রোমিয়ামটা, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। ইলেকট্রনিক বিন্যাসটা কী হবে আমরা যদি একটু দেখি, ক্রোমিয়ামের সিআর যেটা আর কি। তো ক্রোমিয়ামের প্রোটন 24টি এবং নিউট্রন 28টি। ইলেকট্রনিক বিন্যাস হলো কি 1s2 2s2 2p6 এবং কি 3s2 3p6 3d5 এবং কি 4s1। ঠিক আছে, তো এখানে 4s ইলেকট্রনিক্স আগে প্রবেশ করলে কি হবে, সিআর এর ইলেকট্রনিক বিন্যাস হওয়ার কথা 1s2 2s2 2p6 এবং কি 3s2 3p6 এবং কি 3d4 4s2। ঠিক আছে, তো ডি উপশক্তির সর্বোচ্চ 10টি ইলেকট্রনিক থাকতে পারে। তো ডি উপশক্তিতে অর্ধপূর্ণ হলে 5টি এবং কি পূর্ণ হলে 10টি ইলেকট্রনিক থাকলে পরমাণুর ইলেকট্রনিক বিন্যাস স্থিতিশীল হয় বলে 4s2 থেকে একটি ইলেকট্রনিক d4 গিয়ে অর্থাৎ 3d5 এবং কি 4s1 হয়। ঠিক আছে, তো তারপর দেখো কপার মানে হচ্ছে সিইউ, যেটা আমরা সংক্ষেপে বলি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 29টি। তো এটা কিভাবে হবে, এটা যদি তোমরা লেখো, এটা হচ্ছে এরকম যে কপারের নিউক্লিয়াসে 29টি প্রোটন এবং 34টি কি হয় নিউট্রন থাকে। ইলেকট্রনিক বিন্যাস হলো কি 1s2 2s2 এবং কি 2p6 এবং 3s2 এবং 3p6 এবং কি 3d10 এবং কি 4s1। এক্ষেত্রে ইলেকট্রনিক বিন্যাস হওয়ার কথা ছিল কিন্তু 1s2 2s2 2p6 এবং কি 3s2 3p6 3d9 এবং কি 4s2। কিন্তু ডিতে 10টি ইলেকট্রনিক থাকার জন্য 4s2 থেকে হচ্ছে 3d9 ইলেকট্রনিক্স গিয়ে কি 3d10 এবং কি 4s1 হবে। তো এই ছিল তোমাদের হচ্ছে 78 এবং হচ্ছে 79 নম্বর পৃষ্ঠার যে ছকটা মিলে সেটির সমাধান। তারপর দেখো এখানে কিছু মৌলের নাম এবং কি মৌলের পরমাণু সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার বলো তো মিথেন অন্য সংকেত অর্থাৎ CH4 এত দ্বারা হচ্ছে যৌগিকটি কী কী মৌলে দিয়ে গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারবে? তোমাদের উত্তর নিচে লিখে রাখো। মৌলের নামগুলো লিখতে হবে, ডান কলামে লিখতে হবে মৌলের পরমাণু সংখ্যাগুলো। ঠিক আছে, তো চলো আনসারটা আমরা যে একটু দেখি। আনসারটা হচ্ছে এরকম, তোমাদেরকে যে একটু দেখাই। যেমন মৌলের নাম হচ্ছে কার্বন, প্রতীক হচ্ছে সি, তাই না? কার্বন আমরা জানি সি দ্বারা প্রতীক। তো শুধু কার্বন লিখবা, কার্বন অথবা সি লিখতে পারো। কার্বন আর মৌলের পরমাণু সংখ্যা হচ্ছে একটি। আর হাইড্রোজেন প্রতীক হচ্ছে এইচ। ঠিক আছে, হাইড্রোজেন এইচ। আর এটা মৌলের পরমাণু সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, এটা হচ্ছে এখানে লিখে ফেলবা। তো তারপর দেখো আমাদেরকে 80 নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটি খেয়াল করি যে অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। নিচের ফ্লোচার্ট ব্যবহার করে এই যৌগের সংকেত কী হবে তা বের করো। তো এই ফ্লোচার্টটা আমাদেরকে ব্যবহার করে এখানে শুরু হয়েছে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড কী কী মৌলে আছে এবং এদের যোজনী কত, এ খালি করে লিখতে হবে। এবং যোজনী কি একই, হ্যাঁ অথবা না। ঠিক আছে, সংখ্যা দুটি কি গুণগতিক, হ্যাঁ অথবা না, অর্থাৎ আণবিক সংকেত কি। তো এখানে আমাদেরকে এই ছকটা হচ্ছে পূরণ করতে হবে। তো চলো আমরা যদি আনসারটা দেখি তোমাদেরকে, বা আনসারটা যদি আমি দেখাই, আনসারটা হচ্ছে এরকম, শুরু করো, তাই না? তো অ্যালুমিনিয়াম অক্সাইড কী কী মৌলে আছে, ওদের যোজনী কত? তো হচ্ছে মৌলে আছে অ্যালুমিনিয়াম AI এবং অক্সিজেন হচ্ছে O। ঠিক আছে, এর শেষ কক্ষপথ ইলেকট্রনিক আছে 3টি, তাই এর যোজনী হবে 3UO। শেষ কক্ষপথ ইলেকট্রনিক আছে 6টি, তাই যোজনী 8 - 6 অর্থাৎ 2 হবে। AIO মিলে এখানে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর যোজনী কি একই? না, একই না। আর সংখ্যা দুটি কি গুণিতিক? না। আণবিক সংকেত কি? এর সাথে সাবস্ক্রিপ্ট হিসেবে উ এর যোজনী 2 এবং কি উ এর সাথে সাবস্ক্রিপ্ট হিসেবে AI যোজনী 3 দাও। অ্যালুমিনিয়াম অক্সাইড আণবিক সংকেত AI এবং 2 এবং কিউ অক্সিজেন 3 শেষ করো। ঠিক আছে, তো যা হোক এইভাবে হচ্ছে তোমরা এখানে ছকটা পূরণ করে ফেলবে। তো এই ছিল তোমাদের 77 থেকে 80 নম্বর পৃষ্ঠার যে ছকগুলো পূরণ করলাম আমরা। তো পরবর্তী পর্বে আমরা হচ্ছে অনেকটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।